আগামী ফেব্রুয়ারি 12 তারিখ বৃহস্পতিবার আমরা সবাই সকালে সবার আগে বুথে যাব, যে আমরা সবাই প্রথমে ভোট দেওয়ার চেষ্টা করব। আমরা সবাই কি মার্কায় ভোট দিব? ধানের শীষে দেব তো ইনশাল্লাহ। আমরা সকালে ভোরে গিয়ে উঠে আমরা সকালে প্রথমেই ধানের শীষে ভোট দিয়ে এবং সারা দিন সেন্টারে থেকে আমরা যুবক যারা আছি, পুরুষ যারা আছি, শ্রমিক ছাত্র জনতা যারা আছি, আমরা সারা দিন সেন্টারে থেকে বিকালে রিজাল্ট নিয়ে তারপরে ইনশাআল্লাহ আমরা ফিরব। ইনশাআল্লাহ আমাদের জয় হবে। আমাদের এই ওয়ার্ড একটি ঐতিহ্যবাহী ওয়ার্ড। এখানে আজকের যে মিটিংটি, এটা শুধু বিএনপির সভা নয়, এখানে দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এখানে আমরা সবাই মিলেমিশে নাগরিক কমিটির সহ আমরা আজকের মিটিংয়ের আয়োজন করেছি। এই আয়োজনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মহিলা, আমাদের মা বোনরা উপস্থিত আছেন, আমাদের শ্রমিকরা, ব্যবসায়ীরা, সব শ্রেণীর এলাকাবাসী। আমাদের মাইকের আওয়াজটা বিভিন্ন এলাকার আমাদের মা বোনরা শুনতেছেন। তা আমরা সংক্ষিপ্ত, আমি যেহেতু আমাদের আজকের প্রোগ্রাম অনেক, আমাদের এমপি সাহেবের, আমাদের প্রার্থীর অনেক প্রোগ্রাম আছে, যার কারণে আমরা সংক্ষিপ্ত করতে হচ্ছে। আর এখানে সারাদিন কিন্তু যানজট ছিল ব্যবসায়ী এলাকা। আমি প্রথমেই ব্যবসায়ী সহ শ্রমিক সহ সবার কাছে দুঃখ প্রকাশ করছি আজকে সাময়িক কষ্ট দেওয়ার জন্য। আমি সবার পক্ষ থেকে, ওয়ার্ডবাসীর পক্ষ থেকে, নাগরিকবাসীর পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি। আপনারা আজকের দিনটা আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বাকি সব দিনও তো আপনাদের জন্য খোলা আছে, আমরা তো আপনাদের পাশে আছি, আপনাদের সহযোগিতা থাকবো ইনশাল্লাহ। আমরা আমাদের যে প্রতিদ্বন্দ্বী, তিনি একটি হসপিটালের মালিক, চেয়ারম্যান। আপনারা জানেন উনি 17 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার ভূমিকা কি ছিল। তারা প্রতি স্বৈরাচারের সাথে মিলেমিশে কাজ করেছে। আপনারা প্রত্যেকটি সেক্টরে দেখুন, যে সেক্টরে যাবেন তাদের দেখবেন। আমরা এই হিসাবে তাদেরকে আমরা প্রতি স্বৈরাচার, আর তাদের তফাৎটা কোথায়? উনার নামে কোনো মামলা নাই। উনি যদি আন্দোলনের নেতৃত্ব দিতেন, উনিও তো এই সরকার বিরোধী আন্দোলনে ওনারা দল করেছিল, কিন্তু উনার নামে কোনো মামলা নাই। তাহলে আমরা কি দেখতে পাই? আমাদের নেতা, আমাদের আজকের প্রার্থী যিনি, উনি আমাদের ভোটাধিকারের জন্য, আমাদের কথা বলার স্বাধীনতার জন্য, আমাদের অর্থনীতির জন্য, আমাদের খাবারের জন্য, চিকিৎসার জন্য, সর্বক্ষেত্রে আমাদের তারেক রহমান সাহেবের মিলেই আমরা আজকের এই আমরা প্রার্থী মিছিলটি শ্রমিক দল শুকুর ভাইয়ের নেতৃত্বে, ফারুক ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল শ্রমিক দলের মিছিল এসেছে। শুকুর ভাই, ফারুক ভাই, সবাই একটু বসে পড়েন। আপনারা বসে পড়েন। এখানে আপনাদের পাশে মহিলারা আছেন, আপনারা একটু বসে পড়েন, মধ্যে দিয়ে রাস্তা আছে। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সুগন্ধার, সরকারি জীবন সুগন্ধার সভাপতি, এবং আপনারা আমার পরিচিত মুখ অ্যাডভোকেট তারেক আহমদ উপস্থিত আছেন, শরীফ আহমদ উপস্থিত আছেন, আমাদের ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক আরাফাত, এবং লিটন শ্রমিক দলের সবাইকে আমি এই অনুষ্ঠানে যারা সহযোগী, সবাইকে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার মা বোনরা যারা উপস্থিত হয়েছেন। আমাদের দায়িত্ব হলো, আমরা যে কথা ছিলাম, আমাদের দায়িত্ব হলো এই ব্যবধানটা বুঝে আমাদের মা বোনরা যারা আছি, আমরা যেখানে জয়দিন আছে, আমরা গড়ে যদি আমাদের গড়ের পুরুষরা, আমরা যদি আমাদের গড়ের খোঁজখবরটা নেই, তাহলে আমরা দেখবেন যে আমাদের গড়ে যেন কোনো এজেন্ট ঢুকেছে, সেই তারা ভুল বুঝিয়ে ধর্ম বিক্রি করে যারা রাজনীতি করতেছে, তাদের মুখোশ বের হয়ে গেছে। আপনারা একটু বাসায় আমাদের মা বোন যারা আছে তাদের খবর নিয়ে যদি আমরা দেখি, সেইগুলো ঠিক করলে আমাদের মাঝে ইনশাআল্লাহ অনেক ভোটের ব্যবধানে আমরা সারা সিলেটের 1 আসন এবং
আমাদের 14 নম্বর ওয়ার্ডের 1 আসন জিতবে ইনশাআল্লাহ। আমি সবাইকে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই উপস্থিতি হওয়ার জন্য এবং আয়োজনে সব সার্বিক সহযোগিতায় সবাইকে উপস্থিত হওয়ার জন্য। এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সিলেট ব্যবসায়ী সমিতির অন্যতম উপদেষ্টা এবং কুসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কালাম আহমদ ভাই। এখন আকিব সহ ফারহান ছাত্র দলের অনেক নাম বললে অনেক সময় যাবে, সবাই মনে কিছু রাখবেন না। আমি সবার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি নাম না বলার জন্য, কারণ এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমরা যার অপেক্ষায় ছিলাম সিলেট 1 আসনের দানের শীষের পদপ্রার্থী এবং দানের শীষের কান্ডারি জননেতা, আপনার আমার নেতা খন্দকার আব্দুল মুত্তালিব সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 14 নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত এবং নাগরিক কমিটি আয়োজিত এই নির্বাচনী সভার সভাপতি এই সভাপতি আমার জাহাঙ্গীর ভাই, আপনার মাঝে উপস্থিত 14 নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর আমার ভাতিজা আব্দুল মুনিম, আমরা মাঝে উপস্থিত আমরা যন্ত্রণা সেক্রেটারি সাহেবের নাম দিতে আমার ডাইনিজের নাম কিতা কালীঘাট ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সৈয়দ জাহিদুদ্দিন সাহেব, আমরা মাঝে উপস্থিত বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার ভাই, আমার আতিক ভাই, আমার মকবুল ভাই, আমরা মাঝে উপস্থিত আমরা সাবেক সভাপতি সিলেট বিএনপির লুৎফুর রহমান সাহেবের জ্যেষ্ঠ সন্তান, আর আমার শামসুল ভাই, আমার 14 সেক্রেটারি, আমার ছোট ভাই কামাল, 23 সভাপতি আমার আরো ছোট ভাই রাসেল এবং সেক্রেটারি জমজম বাদশাহ, আমার আইনজীবী সমিতির অ্যাডভোকেট ফাহমি সহ উপস্থিত নেতৃবৃন্দ, আমার মুরব্বিয়ান, আমার মা বই নখন, আমার ছোট ভাই নখন, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা আমার বই নেই তোরে ডাকি লাইছেন, এটা ঠিক হন না, ও তারারে ফ্রি করে দোকা। দেখরানি আমারে, আচ্ছা ঠিক আছে। আর 60 দিন গেল নির্বাচন, 5 নম্বর দিন। এটা অনেকগুলি কারণে গুরুত্বপূর্ণ। প্রধান যে কারণটা, এটা হলো দীর্ঘদিন স্বাভাবিক প্রক্রিয়ায় নির্বাচন না হওয়ার কারণে বাংলাদেশটা কি জবাবদিহিতার সংস্কৃতিটা হারিয়ে গেছে। আপনারা সাইডেও কা মুরব্বিন্তরে ফ্রি করে দোকা, আর জবাবদিহিতার সংস্কৃতি হইলে ন্যূনতম কিতা হয়, এর একটা প্রমাণ হইল আজকুল সভা। কারণ যদি প্রত্যেক 5 বছর পরে পরে একটা নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন হয় আর সাধারণ মানুষের পছন্দের নেতৃত্ব নির্বাচিত হয়, তাহলে যে বা যারাও নির্বাচিত হইতা চাইন, মানুষের সামনে মানুষের ম্যান্ডেট চাইন, ইজাজত চাইন, তারা আইতে হইব, সামনে আইয়া বিভিন্ন কথাবার্তা কইতে হইব। আর আপনারা যদি আইজ
উন্নয়নের 2-4টা কথা হইয়া 5 বছর পরে আবার খালি হাতে সামনে আই, তাইলে ই সমাদর পাইমুনি? পাইতাম নাই। ইলা মায়া মায়া করে চাইবানি, তখন চাইতা নাই। এটার নাম হইল জবাবদিহিতা, ন্যূনতম জবাবদিহিতা। তো যাই হোক, আজকে যার বয়স 34, এই তরুণ জীবনে পয়লাবার গিয়া 12 তারিখ ব্যালট দেখবা, এটা গুরুত্বপূর্ণ আর একটা কারণ। আর দ্বিতীয় কারণ হইল, আমরা প্রতিদ্বন্দ্বিতা করলাম যারা লোকে, আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের বা খেয়ালেরও আমি সমালোচনা পছন্দ করি না। আমার যারা চিনেন তারা জানেন আমার বক্তব্যের ভিতরে সমালোচনা থাকে না, যারা নেটো আমারে দেখেন। কিন্তু যারা লোকে আমরা প্রতিদ্বন্দ্বিতা করলাম, এখন আমি সমালোচনা করতাম না, আমি পুরা বিশ্লেষণ করবো 1-2 মিনিটে। যারা লোকে আমরা প্রতিদ্বন্দ্বিতা করলাম, এরা আজ পর্যন্ত নির্বাচিত হইলে এই দেশের লইয়া তারা কিতাব পরিকল্পনা, আজ 4 দিন পরে নির্বাচন, আমরা আজ পর্যন্ত জানতাম পারলাম না কিতাব করতে চায় তারা দেশটারে লইয়া। খালি এই কথাটা হওয়াও তো যথেষ্ট নাই। আমরা আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, এই কথাটা হওয়াও তো যথেষ্ট নাই। কিভাবে অর্থনৈতিক উন্নয়ন ঘটাইতা, কিলা আইনের শাসন আনতা, কিভাবে দেশটারে প্রাতিষ্ঠানিক ভিত্তির উপরে ঠিক প্রতিষ্ঠিত করতা, কিলা সিলেটের উন্নয়ন করতা, কিলা কর্মসংস্থান করতা, কিলা কৃষির উন্নয়ন বাড়াইতা, কৃষির উৎপাদন বাড়াইতা, কিলা সামাজিক শান্তি স্থিতিশীলতা আনতা, এই কোনো বিষয়ে তার কোনো বক্তব্য নাই। আর একটা কথা না হইলে হয় না, আল্লাহর আইন চাই আর সৎলোকের শাসন চাই। তা আল্লাহর আইন চাই, আল্লাহর নাম তো বাদ দিলেছেন লোগোটা কি? এমন একটা দল যারা স্লোগানও পর আল্লাহর আইন চাই আর সৎলোকের শাসন চাই, অথচ নিজের লোগোটা কি, দলের লোগোটা কি, আল্লাহর নামও বাদ দিলেছে। ওলা তারা আল্লাহর আইন চায়। ভারতীয় এক সংবাদপত্র সাক্ষাৎকারও তারার এক নেতায় কইছে যে আমরা ক্ষমতাত গেলে শরিয়া আইন করতাম নাই। এই কথাটা প্রকাশ হওয়ার পরে আজ পর্যন্ত তারা এটার প্রতিবাদ করছে না। তাইলে কিতা খালাইলো? আমি মুখে কইব এক কথা আপনারে খুশি করার লাগি, আর ভিতরে আরো জিনিস করব, এটা ঠিক নাই। আপনি চমক দেখাইয়া রং বেরঙ্গর মাত পাতিয়া 2-4 জন 5 জন 10 জন মানুষরে বা অনেক মানুষরে কিছু সময় লাগি বিভ্রান্ত করতে পারেন, কিন্তু লম্বা সময় লাগি আপনি লাখ লাখ কোটি কোটি মানুষের বিভ্রান্ত করতে পারতেন নাই। আপনার সত্যিকার চেহারা এবং স্বরূপ স্বাভাবিকভাবে বারোই আইব। আজ পর্যন্ত বাংলাদেশও কেউ এই কথা কইছে না যে আমরা মা বোন যারা চাকরি করেন, বিভিন্ন পেশার জড়িত, তারারে এরকম জঘন্য শব্দ আজ পর্যন্ত স্বাধীনতার 55 বছরে কেউ উচ্চারণ করছে না। এটাও আমরা রাইয়া 2026 গুণা লাগলো। কিন্তু বাস্তবতা হইল স্বাধীনতা, এই দেশটা 20 কোটি মানুষের বসবাস, এর অর্ধেক নারী। এই দেশের সম্পদ নেহায়েত সীমিত। কিন্তু তেমন কোনো প্রাকৃতিক সম্পদ নাই, সোনার খনি নাই, হীরার খনি নাই, তেমন কোনো গ্যাস নাই, তেল নাই। আছে ছোট্ট কিছু জমি, আর আমরা এটার ভিতরে গিজ গিজ করার মানুষ। ও যে ইন্টাইন একজনের উপরে আর একজন খাড়াইছে, এটা হইলো আমরা দেশের প্রকৃত চিত্র। ওলো আমরা খাড়া আছে 20 কোটি মানুষ। এই দেশও আপনি অর্ধেক জনগোষ্ঠীরে নজরান্দাজ করিয়া কিনা দেশটার উন্নয়ন করিলি বানি, এটা সম্ভব নেই, বাস্তব সম্ভব নেই। তাইলে এরা যে ধ্যান ধারণা, মধ্যযুগীয় ধ্যান ধারণা, এটা সামনে আগুয়ানির নাই, ফিসে যাওয়ার ধ্যান ধারণা। আমরা যদি আল্লাহ তৌফিক দেন, আমরা যে খামগুলো করিয়া দেশটা রাজনৈতিক স্থিতিশীলতা আনতাম চাই, তার মাঝে একটা হইল এই নির্বাচন এবং ভবিষ্যৎ সব জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হইব। কোন দলীয় সরকারের অধীনে নাই, বিএনপির অধীনেও নাই। তাইলে আর কোনদিন বাংলাদেশও রাইট ভোট হইতো না, ভোট হইব ইনশাল্লাহ দিনের বেলা। আর আমরা বাংলাদেশও কোনো ব্যক্তিরে প্রধানমন্ত্রী হিসাবে আর 2 বারের বেশি দেখতাম চাই না, এটা আমরা আইন করতাম। আমরা তো আশা করলাম আগামী দিন আল্লাহর মেহেরবানিতে আপনারা সমর্থনে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পাইব। যদি পায় তাহলে ইনশাল্লাহ
আমরা চেয়ারম্যান তারেক রহমান সাহেব এই দেশটার নেতৃত্ব দিতা প্রধানমন্ত্রী হিসাবে, খুব তারেক রহমান সাহেবেও এটারে সমর্থন করা যে 2 মেয়াদের বেশি আর কেউ প্রধানমন্ত্রী হইতে না। অর্থাৎ কেউর মাথার কিয়ামত পর্যন্ত ক্ষমতার থাকার বদ খেয়াল আর যেন কোনোদিন না ঢুকে। আগামী দিন যদি আমরা আল্লাহর মেহেরবানিতে এই দেশ পরিচালনার সুযোগ পাই, আমি সিলেটের লাগে কিতা কিতা আমরা পরিকল্পনা আমি সংক্ষেপে আপনারা একটু কই। আমরা সিলেট খামর সুযোগ কম, কর্মসংস্থান কম। আমরা অর্থনীতিটা, সিলেটের অর্থনীতিটা সামান্য অংশ হইল প্রবাসী আয়, আর বাদ বাকি ব্যবসা, আমরা অর্থনীতিটা হইল দোকান নির্ভর। নির্মাণ বলতে আমরা কিছু ব্রিকফিল্ড আছে, বিসিকর ভিতরে কিছু মাঝারি ছোট সাইজের ফ্যাক্টরি আছে, কিন্তু স্বাধীনতার 55 বছর পরেও বিসিক থেকে বারোইয়া আমরা বড় আকারের কোন মিল ফ্যাক্টরি করতে পারছি না। যে কারণে এই সিলেটের তরুণ বেকারত্বর হার বাংলাদেশের গড় তরুণ বেকারত্বর হারের দ্বিগুণ। আমরা পয়েন্ট সাবালক হওয়ার পরেও চিন্তা করি কিভাবে দেশের বাড়ে যেতাম। আগামী দিন ইনশাল্লাহ আমরা, এবং এটা শিক্ষিত কম শিক্ষিত সবার বেলায় প্রযোজ্য, খাম নাই কেউ। যারা শাহজালাল ইউনিভার্সিটি বা বালাব কলেজ থেকে বালা রেজাল্ট করে বারোয় তানতানো খামখাজ করতে হইলে ঢাকা চিটাং যাওয়া লাগে। তো আমরা আগামী দিন ইনশাল্লাহ সরকারি সহায়তায় এই সিলেট মিল ফ্যাক্টরি স্থাপনের ব্যবস্থা করবো, যাতে আমরা শিক্ষিত অল্প শিক্ষিত নারী পুরুষ সবার লাগি কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আর এই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি কোন সিলেট হইলে এটার আত দরিয়া স্বাভাবিকভাবে আরো অনেকগুলি ইন্ডাস্ট্রি ডেভেলপ করব। আমরা আগামী দিন ইনশাল্লাহ আমরা শিক্ষিত তরুণ তরুণী যারা আছে এরারে কম্পিউটার সংক্রান্ত বিভিন্ন পেশা, আইটি সংশ্লিষ্ট বিভিন্ন পেশা তহবিল দিমু, প্রশিক্ষণ দিমু, অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা দিমু, এবং ইনশাল্লাহ আগামী দিন সিলেটের আইটির ব্যাপক প্রসার হইব ইনশাল্লাহ। আমরা এই সিলেট এআই লার্নিং সেন্টার করব। আর এই সিলেট জেলা আমরা অনেক তরুণ এখন ডেইরির লোকে জড়িত, ডেইরি ব্যবসার লোকে জড়িত, আপনার ওই যে গরু মোটা তাজাকরণ, তারপরে গাভীর ফার্ম ইত্যাদি লোকে জড়িত। কিন্তু আমরা তাদের সম্পৃক্ত করার চেষ্টা করব আধুনিক কৃষির লোকে। আধুনিক কৃষি মানে জমিত গিয়ে লাঙ্গল পাওয়া নাই, এবং এটার লাগে আমরা তাদের প্রশিক্ষণ দেব, ফান্ড দেব, ধ্যান ধারণা দিয়া দেব, যাতে তাই দেন এই পেশাগুন বাঁচিয়ে নেওয়ার সুযোগ পায় শিক্ষিত তরুণ লাগে। হুনিয়া জেলা মনোর তার থেকে জিনিসটা অনেক বেশি আকর্ষণীয়। আর এই সিলেট জেলার শুধু শুকনা মৌসুম সেচর পানির অভাবে এবং সাময়িক ভৌগোলিক কারণে সাময়িক যে জলাবদ্ধতা হয় কৃষি জমি 2 মাসের মতো পানি থাকে, এটার নিষ্কাশন অ্যারেঞ্জমেন্টের আয়োজনের অভাবে আমরা প্রায় 8 লাখ টন খাদ্যশস্য থেকে বঞ্চিত হই। এইটার সমাধানের পথ আমরা দেখাইয়া দিয়ে গেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজের হাতে খাল খাটছে। আমরা আগামী দিন যেন খাল খাটতে হয় খাল খাটমু, যেন স্লুইস গেটের দরকার স্লুইস গেট দিমু, যেন ডিপ টিউবওয়েল দরকার ডিপ টিউবওয়েল দিমু। ইনশাল্লাহ সিলেটের প্রত্যেকটা কৃষি জমি থেকে আগামী সময় একটা বাড়তি ফসল উৎপাদন হইব, এবং এতে আমরা কৃষিজীবী পরিবার গুনতে 2টা বাড়তি ফসল মুখ দেখব। দেশের খাদ্য পরিস্থিতির বাড়তি 8 লাখ টন খাদ্যশস্য যুক্ত হইব, যেগুলো ডলার দিয়ে এখন আনা লাগে। আর এই সিলেট কতগুলি সমস্যা, যেগুলো ধরেন 20-25 বছর আগে আসিল না, কিন্তু আস্তে আস্তে বড়, যেমন জলাবদ্ধতার সমস্যা। সামান্য মেঘ হইলেও এই ওয়ার্ড 22 নম্বর ওয়ার্ড আরো বেশ কিছু নিচা ওয়ার্ড কিন্তু পানি ঢুকি যায় গরুর ভিতরে, কিন্তু হয়তো দোকানপাটও ঢুকে না। তো আগামী এই সমস্যাটা যত দিন যাক তত জটিল হয়ে যান, কারণ সুরমার পানি পরিবহনের ক্ষমতা আমরা কমাই দিছি, প্রবাহর ক্ষমতা। আর সুরমার লোকে যেটা খাল জড়িত এটা সবটি বন্ধ হয়ে গেছে, এবং এটার যদি এখন আমরা বিহিত করার লাগে আত না দেই, তাহলে আগামী 5-7 বছর পরে একদিন মেঘ হইব, আর যতদিন সূর্যের আলোয় পানি না হুকাইব ততদিন পানি জমা থাকবে। তো সিলেটের অস্তিত্ব স্বার্থে ইনশাল্লাহ আমরা এই জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান করবো আগামী দিন। একইভাবে
সুরমা এবং সেঙ্গর খাল এই দুইটা নদী সিলেট এক নির্বাচনী এলাকার ভিতরে, দুইটার বাঙ্গন প্রতিরোধও আমরা স্থায়ী ব্যবস্থা নেব। আর এই জলাবদ্ধতার অবসানের ভিতরে অনেকগুলি মেকানিজম আছে, নদী খনন তার একটা মাত্র, আরো অনেকগুলি বিষয় আছে। আগামী দিন এই সিলেটর একমাত্র সরকারি হাসপাতাল এখন উসমানী মেডিকেল, মূল হাসপাতাল। উসমানীর ধারণ ক্ষমতা হইল 900, রুগী থাকে 3000-3200 যে কোনো সময়। তো আমরা আগামী দিন আমরা জাতীয় পরিকল্পনার অংশ হিসাবে এই সিলেটও অন্যান্য জায়গার মতো সিলেট কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য কেন্দ্র গুন্তরে জোরদার করবো। কিন্তু ইনশাল্লাহ সার্বক্ষণিক ডাক্তার থাকবা, নতুন ডাক্তার নিয়োগ দিব আমরা ব্যাপকভাবে, ঔষধপত্র থাকবো, যাতে সমর্থ প্রত্যেক পশুকে উসমানী যাওয়ার দরকার নাই। আপনারা স্বাস্থ্য কেন্দ্র গিয়া যেন সেবা নিতে পারেন, গর্ভবতী মহিলা এখন যেন হিন্ন যাইতে পারেন, এটার ব্যবস্থা থাকবো। আর আমরা সদর হাসপাতাল যেটা 250 শয্যার, এটারে আবার ইনশাল্লাহ আমরা পূর্ণ ক্ষমতায় চালু করব। একইভাবে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে একটা বড় জেনারেল হাসপাতাল আমরা যত দ্রুত সম্ভব ইনশাল্লাহ সম্পন্ন করব আগামী দিনে। দীর্ঘদিন কোনো রাজনৈতিক অভিভাবকত্ব না থাকার কারণে সিলেট কিছু সামাজিক সমস্যা দেখা দিচ্ছে। এর ভিতরে একটা হইল তীর খেলা, অনলাইন জুয়া। এই তীর খেলিয়া আমরা অনেক শ্রমজীবী পাইতে, এটা তো একটা নেশা, জুয়া তো একটা নেশা। এই জুয়া খেলিয়া টাকা পয়সা উড়াই দিয়া গড়ো যায়, ফ্যামিলির লগে দেন দরবার করেন, মাইদর করেন, এটার বিচার সালিশ হয়, তাই দেন খেলিয়া পয়সা উড়ায় আর বহুগুণ মানসিক রুগীর এই অত্যাচার ফলিয়া। এই তীর খেলারে সিলেট থেকে ইনশাল্লাহ আমরা চিরতরে উচ্ছেদ করব। আর একইভাবে মাদকেও ইনশাল্লাহ সিলেট থেকে আমরা উচ্ছেদ করব। যদি এটা 360 আউলিয়ার পূর্ণভূমি হয়, ইনো এই জুয়ার মাদকের কোনো স্থান নাই। আমি শুরুত হয়েছি সিলেট খামর অভাব, কর্মসংস্থান নাই। এই খাম না থাকা অবস্থায় ব্যাটারি চালিত রিক্সা, সিএনজি এরার উপরে সময় সময় প্রশাসনে যেরকম চড়াও হয়, আমি এটাকে সমর্থন করি না। কারণ আপনি যদি একটা ব্যাটারি চালিত রিক্সা আপনার যদি উঠাই দিতে হয়, তাইলে ফয়লা হইল এটার বেচা বন্ধ করুক, এটা কিনার সুযোগ দিয়ে রাখে। আর গরিব মানুষ এ মনে করে যে আমি কোনো মতে চালাইলে দিনও 100 টাকা রুজি করবো, তার 2-4-5 বছরের মেহনতর পয়সা আনিয়া ধরলো ওটার পিছে, সুদের ঋণ নিল, আপনার কিস্তির ঋণ নিল, এরা তো গিয়া ব্যাংকেও টাকা পাইতো নাই, সুদের টাকা। এত কষ্ট করিয়া মেহনত করিয়া গরিব মানুষে একটা ব্যাটারি চালিত রিক্সা নিল, আপনি কোনো নোটিশ ছাড়াই করে বন্ধ করে দিলা। তার মানে আমরা কিন্তু এই কথা কইতাম পারবনি যে না আপনার ভাই হল আগামী দিন থেকে তোমার বউ বাচ্চা লইয়া আর বাজার করার দরকার নাই, খাওয়ার দরকার নাই, তুমি উপাস থাকো, এটা খাওয়া যায়নি। তাইলে সরকার হিসাবে, দায়িত্বশীল রাজনৈতিক কর্মী হিসাবে আমরা নাগরিকরে সংশোধন করতাম পারমু, তার পেশার পরিবর্তন ঘটাইতাম পারমু সুযোগ দিয়া, কিন্তু জুলুম করতাম পারতাম না। যদি সিএনজি চালিত এই ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করতে হয়, প্রথমত এটা ধীরে ধীরে ফেজ আউট করতে হইব, তারা সময় দিতে হইব যে আইজ সিলেটর অটুক জায়গার উপরে চালাইও না, 6 মাস পরে আরো বাড়তি জায়গার উপরে চালাইও না, 1 বছর পরে আরো বড় জায়গার উপরে চালাইও না। এইভাবে তারারে সময় দিয়া এগু থেকে বারোইয়া আইতে হইব। আর সব থেকে গুরুত্বপূর্ণ হইল তারারে বিকল্প পেশা দেখাইয়া দিতে হইব। এবং যখন আমরা আরো কর্মসংস্থানের ব্যবস্থা করবো, নিরাপদ গণপরিবহনের ব্যবস্থা করবো, তখন তারারও আমরা উৎসাহ দিতাম পারবো, হইতাম পারবো যে তুমি তাই অন্তাকি অনআও ইনো তোমার তার বাড়তি আয়ের সুযোগ আছে, ঠিক না নি? একই কথা আমার সিএনজির বাইরের প্রতি। গত সরকারের সময় একটা আইন করছে, যে আইনের কারণে ফাইনও হইল 5,000 টাকা, কয়দিন পরে ফাইন ডাবল হইয়া হয়ে যায় 10,000 টাকা। রেকার বিল যখন ওই রেকার দিয়ে তুলে লগে কয়টা মামলা করে দেয়, এক একটা মামলার ফাইন হয় 5-7 হাজার টাকা। মানে এটা একটা অবাস্তব উদ্ভট একটা বিষয়।
যে মানুষটার কাছ থেকে আমি 10,000 টাকা ফাইন করে নিলাম, এই মাস চলতো কিলা তার বউ বাচ্চা লইয়া। রাষ্ট্র অভিভাবক, রাষ্ট্র কোনো সময় নিপীড়ক হইতে পারে না, জালিম হইতে পারে না। রাষ্ট্র যদি জুলুম করা শুরু করে, তাইলে এই দেশ, এই সমাজ আর কোনোদিন এটা আর সভ্য সমাজ থাকতো নাই। আগামী দিন ইনশাল্লাহ এই আইনটারে আমরা সংশোধন করবো। কেউ ট্রাফিক আইন ভঙ্গ করলে অবশ্যই তার জরিমানা হইব, কিন্তু জরিমানার উদ্দেশ্য হইল তারা সংশোধন করা, নষ্ট করে দেওয়া নাই, ধ্বংস করে দেওয়া নাই। আমার লোকে আপনারা একমত না দ্বিমত? আর আর এই সিলেট আমরা এমন একটা সিলেট বানাইতাম ইনশাল্লাহ আল্লাহর মেহেরবানিতে, যে সিলেটও আমরা মেয়েরা সম্পূর্ণ নিরাপদ থাকতো, আত্মবিশ্বাস লইয়া চলাফেরা করতো। দেখো গা, আমরার মেয়েরা, আমরা গরিব দেশ, কোনো সন্দেহ নাই। এই গরিব দেশের মেয়েরার শিক্ষা প্রসারের লাগি বেগম খালেদা জিয়ায় 12 ক্লাস পর্যন্ত, দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ালা শিক্ষার অবৈতনিক করছেন। এর পরেরবার আইয়া তাই শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করছেন, যাতে অভাবী পরিবারের বাচ্চান্তরে ফাটাইলে উল্টা সরকারে তারা কয়েক কেজি গম বা চাউল দেয়, যাতে শতভাগ বাচ্চা স্কুলে যায়। জিয়াউর রহমান পয়লাবার যখন আইসেন, একবারও তো আশ্রা দেন, তাই নাইয়া পাইছেন প্রত্যেক 60 জনের মাঝে 3 জন নিরক্ষর। তাই চালু করছিল বয়স্ক শিক্ষা। এটা মনে আছে নি আমার মুরব্বীর? তাইলে প্রত্যেকটা বিএনপি সরকারে শিক্ষার উপরে জোর দিছে। এই কয়দিন আগে মেট্রিক ইন্টারমিডিয়েটের রেজাল্ট বার হয়েছে। আমরা মেয়েরা ছেলেদের থেকে 10-12% বেশি পালা রেজাল্ট করছে, পাস করছে। মনে আছে নি আপনারা? আমরা মেয়েরা আর্মির উচ্চ পদ চাকরি করে, পুলিশের উচ্চ পদ চাকরি করে। আমরা মেয়েরা এই দেশও, বাংলাদেশও বড় বড় প্রতিষ্ঠান চালায়, বহুজাতিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বাংলাদেশি মেয়েরা। তারা সরকারের সচিব, তারা এমপি, মন্ত্রী। বাংলাদেশের সব থেকে জনপ্রিয় মানুষ আসলে একজন মহিলা, কদিন আগে যার জানাজা পড়ছি আমরা 31 ডিসেম্বর। সুতরাং আমরা মেয়েরার লাগে যদি আমরা নিরাপদ পরিবেশ করতাম পারি, তারা আত্মবিশ্বাস জাগাইতাম পারি, পৃথিবীর কোন দেশের মেয়েরার থেকে তারা ইনশাল্লাহ ফিসাইয়া থাকতো নাই। ইনশাল্লাহ আগামী দিন আমরা লক্ষ্য থাকবো, আমরা নারী পুরুষ সবে মিলিয়া যেন এই দেশটারে আমরা আগুইয়া নিতাম পারি। মেয়েরারে কর্মশক্তির বারে গৌরব বইয়া রাখা, এটা হইল মধ্যযুগ পশ্চাৎপদতার লক্ষণ। এটা কোনো দেশ আগুয়ানের ফর্মুলা নাই, দেশকে নষ্ট করার ফর্মুলা। এই ফর্মুলা যে বা যারা দেন আকারে ইঙ্গিতে, তারার দেশের উন্নয়ন, অর্থনৈতিক ব্যবস্থাপনা, রাজনৈতিক স্থিতিশীলতা, এইসব বিষয়ে কোনো সিরিয়াসনেস নাই, কোনো ধ্যান ধারণা নাই। এরা রাজনীতি করেন, রাজনীতি করার লাগি রাজনীতি করেন, দেশের লাগি রাজনীতি করেন না। আগামী দিন ইনশাল্লাহ এই সিলেটরে আমরা বাংলাদেশের মাঝে দৃষ্টান্ত হিসাবে স্থাপন করবো। আর এই দেশটার মাঝে রাজনৈতিক স্থিতিশীলতা আনিয়া আমরা একটা কাঙ্ক্ষিত উন্নয়নের দ্বারাতে এই দেশে লইয়া যাইব। আগামী 12 তারিখ নির্বাচনের লাগি আপনার কাছে আমার অনুরোধ, আমার এই পরিকল্পনা গুণ, আমরার এই পরিকল্পনা গুণ মেহরবানি করি আপনারা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবার কাছে ফসাই দিবা। আর অনুরোধ করবা 12 ফেব্রুয়ারি সকাল সকাল গিয়া যেন প্রত্যেকে ভোট দেন। আর একটা জিনিস কই, অনেকে আকারে ইঙ্গিতে খোয়ার চেষ্টা করেন, বিশেষ করে আমরা সনাতন ধর্মাবলম্বী ভাই বোন যাতে ভোটও নাই, যে ভোট সেন্টারও গয়গন্ডগোল হইতে পারে, অস্থিরতা হইতে পারে। 1 ফুটা ফাত্তা দিবা না, 1 ফুটা ফাত্তা দিবা না। আমরা কইরাম শতভাগ নিরাপদ থাকবো পরিবেশ, সব বারোই বা ভোট দিবা। আর আগামী দিন যদি আল্লাহ তৌফিক দেন, আমরা সরকার পরিচালনা করি, এই সিলেট রাজনৈতিক পরিচয়ে কোন সন্ত্রাসীর আমরা বরদাস্ত করতাম না। এই কোন দলের এটাও জানতাম চাই না। কিন্তু ব্যবসায়ী সকলরে কেউ চান্দাবাজি করবা, ব্যবসায়ী সকলরে কেউ জোরজুলুম করবা, কেউ হুন্ডা মহড়া দিয়া বেটাগিরি দেখাইবা, বা মার্কেটের সামনে গ্রুপ করে বইবা, ইনশাল্লাহ রহমান সিলেটের ভিতরে এই সমস্ত কোনো অস্তিত্ব থাকতো না। এইরকম একটা দৃষ্টান্ত হিসাবে সিলেটে বানানির লাগি আমার মুরব্বিয়ান মা বোন ছোট ভাইয়েন আপনারা সমর্থন চাই, আপনারা ভোট চাই। আসসালামু আলাইকুম। আজকের
প্রধান অতিথির আপনারা বক্তব্য শুনছেন। আমরা 12 তারিখ গিয়ে ইনশাল্লাহ সকালে সবাই ভোট দিতাম। এইটাই আমরা যারা আমার নিজের ঘর, আমার আশপাশ ঘর, আত্মীয় স্বজন সব মিলিয়ে আমরা ভোটে দিতাম। আর আজকের সবার সভাপতির অনুমতি লইয়া তার অনুমতিক্রমেও আমরা আজকে সভা এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ভাই এখন